আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে তারেক রহমান। রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত 2। সরকারকে নির্দলীয় রূপে পুনর্গঠনের দাবি জোটগত 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা সিপিবির। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে 14 গ্রামে বিক্ষোভ মিছিল। যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মন্থা। সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছে সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভা বের করে আনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষা ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান উদ্ভাবনী প্রযুক্তির সময় নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। তারেক রহমান বলেন, প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে, আর এই প্রতিভা বের করে আনতে হবে এবং সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। তিনি আরো বলেন, ঘোষিত 31 দফায় অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী ব্যবস্থায় গড়ে তুলতে বিএনপি বিশেষজ্ঞ টিম তৈরি করেছে, যারা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। প্রবাসী শ্রমিক তথা রেমিটেন্স যোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। তিনি এ সময় বিমানবন্দরের ইমিগ্রেশন সময় যথাসম্ভব কমিয়ে আনা এবং যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে এর কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন। চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত 2। কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এলডিপির 2 জন কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন জোয়াগ ইউনিয়ন এলডিপির উপদেষ্টা দুলাল হোসেন ও ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ রবিন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শনিবার মাগরিবের নামাজের পর ইউনিয়ন এলডিপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লক্ষ্মীপুর নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ে দলের মহাসচিব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 7 আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর রেদওয়ান আহমেদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে একটি সভার আয়োজন করে। ওই সময় একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সদস্য প্রার্থী মুফতি এতেশামুল হক আসেমির নেতৃত্বে দলীয় নেতাকর্মীর ওই বাজারে গণসংযোগ করতে যায়। গণসংযোগের এক পর্যায়ে তারা এলডিপির কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ওই এলাকায় থাকবে না সব বিভিন্ন স্লোগান দেয়। এতেই ঘটে বিপত্তি। উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর বলেন, আমাদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সভা দলীয় কার্যালয়ে চলছিল। ইসলামী আন্দোলনের কর্মীরা ইচ্ছাকৃতভাবে আমাদের কার্যালয়ের সামনে জড়ো হয়ে উস্কানিমূলক স্লোগান দেয়। তারা আমাদের নেতাকর্মীদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে এলডিপির 2 জন কর্মী আহত হয়। সরকারকে নির্দলীয় রূপে পুনর্গঠনের দাবি জোটগত 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা সিপিবির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। নির্বাচনে সিপিবির নেতৃত্বাধীন জোটসহ বামপন্থী গণতান্ত্রিক প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিরা ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভায় সিপিবির নেতারা বলেন, একটি নবগঠিত রাজনৈতিক দলসহ ক্ষমতাসীন সরকারের থাকার যে কোনো রাজনৈতিক দলের পরামর্শক, পৃষ্ঠপোষক ও দলীয় পরিচয়ে পরিচিত ব্যক্তিদের পদত্যাগ করার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এছাড়া নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সাংগঠনিক কাজ ও জোরদার রাজনৈতিক তৎপরতার পরিচালনা এবং জনতার সনদ প্রণয়ন ও সেই অঙ্গীকার নিয়ে
সিপিবির সমর্থিত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও সিদ্ধান্ত হয়। সভায় গৃহীত প্রতিবেদনে বলা হয়, সংবিধানের দার্শনিক ভিত্তি রচিত হয়েছে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী 23 বছরের সংগ্রামের মধ্য দিয়ে, যা প্রতিফলিত হয়েছে 10 এপ্রিল 1971-এ গৃহীত স্বাধীনতার ঘোষণাপত্রে। সংবিধানের প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে বহু বিষয় সংস্কারের ঐকমত্য তৈরি হয়েছে, কিন্তু দার্শনিক ভিত্তি সংবিধানের 4 মূলনীতি প্রশ্নে আপোষ করার কোনো সুযোগ নেই। জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে সর্বসম্মত হতে পারেনি, সেসব বিষয়ে গণভোট কিংবা সাংবিধানিক আদেশ জারি করার কোনো এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই। সভায় আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 3টি টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা প্রদান এবং সাম্রাজ্যবাদী ও আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির প্রয়োজনে বাংলাদেশের ভূখণ্ডকে প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে পরিণত করার সব অপচেষ্টার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই পরিচালনা করা হবে। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে 14 গ্রামে বিক্ষোভ মিছিল। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে 14 গ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেলে 14 গ্রাম উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে 14 গ্রাম এইচজে পাইলট হাই স্কুল মাঠে সমাবেশের আয়োজন করা হয়। পরে বিভাগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। এই সময় কুমিল্লা কুমিল্লা তুমি কে আমি কে, কুমিল্লা 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 বিভাগ বলে স্লোগান দেয়। সমাবেশে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এনামুল হক জানান, 1989 সাল থেকে কুমিল্লাকে বিভাগ ঘোষণার জন্য কুমিল্লাবাসী দাবি জানিয়ে আসছে। দেশের পঞ্চম বিভাগ হিসেবে কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করার কথা ছিল, কিন্তু কুচক্রী মহলের অতৎপরতায় তখন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হয়নি। বিগত 17 বছর সমগ্র কুমিল্লার সর্বস্তরের মানুষের প্রাণের দাবিকে উপেক্ষা করে ওই সময়কার সরকার প্রধান প্রতিশোধ পরায়ণ হয়ে কুমিল্লাকে বিভাগ ঘোষণা দেননি। ওই সময় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কুমিল্লার একাধিক মন্ত্রী দায়িত্ব পালন করলেও বিভাগ বাস্তবায়নে তাদের কোনো ভূমিকা ছিল না। 49 ধরে কুমিল্লার মানুষ বিভাগের জন্য আন্দোলন করছে। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে যে কোনো সময় কুমিল্লা বিভাগ ঘোষণা হতে যাচ্ছে। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দ্বারপ্রান্তে থাকা অবস্থায় বিরোধিতা শুরু করে নিজেদের নামে বিভাগের দাবি করছে নোয়াখালী। এমন পরিস্থিতির মধ্যে কুমিল্লার মানুষ নিজেদের বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশ, বিক্ষোভ, মোটরসাইকেল শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মন্থা। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে আগামীকাল রবিবার গভীর নিম্নচাপ এবং 27 অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে মন্থা। এটি থাইল্যান্ডের দেয়া নাম, স্থানীয় ভাষায় যার অর্থ সুগন্ধি ফুল বা সুন্দর ফুল। শনিবার এমন ইঙ্গিত দিয়েছে ভারতের আবহাওয়া দফতর IMD। সংস্থার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থা সর্বোচ্চ বাতাসের গতি ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় 3 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। IMD জানিয়েছে, প্রাথমিকভাবে ঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে। তবে সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছে সৈয়দা রিজওয়ানা হাসান। কক্সবাজারের টেকনাফের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন রক্ষা ও পলিথিন বিরোধী নানা উদ্যোগের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছে। পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান হচ্ছে। এখন তো পুরো সুপার মার্কেটে আপনি আর পলিথিন পাবেন না। শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষা নদী পরিদর্শনে সেসব কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নদী ও পরিবেশ কর্মীদের মিলন মেলা নামের একটি আয়োজনের অংশ হিসেবে তিনি শীতলক্ষা নদী ও সেখানকার ধাঁধার চর পরিদর্শন করেন। নদী দূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকা শহরের 4টা নদী নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলে যে প্রকল্পটি চূড়ান্ত করে ফেলেছি, আশা করি তা ডিসেম্বরে পাশ হয়ে যাবে। পরিবেশ দূষণের বিষয়ে সবার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে রিজওয়ানা হাসান আরও বলেন, আমাদের নজরদারির পাশাপাশি শিল্প মালিকদেরও দায়িত্ব নিতে হবে। কেবল শিল্প দূষণ বললে তো হবে। আমরা তো এখনো পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি, কঠিন বজ্র ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি। এসব ব্যবস্থাপনা যখন একসঙ্গে কাজ করবে তখনই কেবল আপনি নদীগুলোকে বাঁচাতে পারবেন।